নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন বলাইচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রঘুয়া। তাদের দুজনের যা ঝগড়া শুধু চাকরকে নিয়ে, নইলে এমন মনের মিল কেউ কোথাও দেখেছে কিনা সন্দেহ। সুধা বলল, ও হাড়হাবাতিকে রেখে ফল কি, দাও তাড়িয়ে দাও, ভারী তো কাজ, ও আমি খুব সেরে নিতে পারবো। সে পারলেও সেই পারতে দেওয়াটা যে কত বড় অপমানের কথাটা বোঝাতে গিয়ে নির্মল হেসে বলল, হ্যাঁ তা তো পারবে, কিন্তু এদিকে মান কত বাড়বে তা জানো? লোকে বলবে মাস্টারবাবুর পয়সা নেই। সুধা বিরক্ত হয়ে বলল, লোক তো ভারী, ঘর কত কুলি, এ তেপান্তরের মাঠে আছে কে? নির্মল বলল, আরে সেই জন্যেই তো ওকে আরও দরকার, বনবাসে একটা জানোয়ার সঙ্গীও ভালো। সামনের উন্মুক্ত প্রকৃতির চিত্রপটের দিকে সুধা একবার চেয়ে দেখল। দূর সীমান্তে রেখার মতো নারকেল, তাল, খেজুর শ্রেণী আঁকামাকাভাবে দণ্ডায়মান। তার পেছনে গ্রাম, মধ্যে ক্ষুদ্র খরস্রোতা স্রোতস্বিনী, তারপর মাঠের পর মাঠ, ধরিত্রী মায়ের দেওয়া কাঁচা সোনায় ভরা আমন ধানের ক্ষেত। ধান কাটা আরম্ভ হয়েছে। কৃষক সপরিবারে তাদের বৎসরের পরিশ্রমের পুরস্কার ঘরে তোলবার জন্য মাঠে এসেছে। কেউ কাটছে, কেউ আঁটি বাঁধছে, কেউ মোট মাথায় গান গাইতে গাইতে বাড়ি ফিরছে। দূরের নিত্যসঙ্গী তারা, দিন দুই বাদে চলে যাবে। তখন ফাঁকা মাঠে দিন কয় ওই দূর গ্রামের পশারি দু একজন, নিত্যকার যাত্রীজন কয় গরু মহিষ, আকাশে ওড়া পাখি, তারাই হবে তার দর্শনীয় প্রাণী। তারপর সম্মুখের রেলপথে ট্রেন চলবার সময় কখানি গাড়ি গোনা ছাড়া তার আর দ্বিতীয় কার্য থাকবে না। স্বামীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, বনবাসী বটে। হ্যাঁ গা, বদলির দরখাস্ত করলে যে, কি হলো? নির্মল আপাতত বিপদ কেটে গেছে জেনে নিঃশ্বাস ছাড়ল। বলল, আরে লোক পেলে তো তবে বদলি করবে, কেউ আসতে চায় না যে। তুমি তো এসেছো। কি করি, পেটের দায়। সে সময়টা যে কি মনে আছে তো? অতীতের জীবন্ত ছবি সুধার চোখের সামনে ফুটে উঠল। সদ্যমৃত শ্বশুরের মৃতদেহ প্রাঙ্গণে পড়ে আছে। ভাই ভাই লাঠি হাতে বল পরীক্ষা করতে উদ্যত। জ্ঞাতিরা সুবিধা বুঝে দল বেছে নিয়েছে। মজা দেখতে গ্রামের লোক ভেঙে এসেছে। মৃতের ফেলে যাওয়া বৃত্ত পূর্বেই ভাগবাঁটোয়ারা হয়ে গিয়েছিল। জায়রা বেছে বেছে যে যার মনের মতোটি তুলে নিয়েছিলেন। নবাগত আসে, অজ্ঞ পল্লীবালা, তার ভাগ শূন্য। সেজোজায়ের ভাগের ঘোড়াটা ছোট হওয়াতে সে কি বিপদ, সে কি কেলেঙ্কারি। হাতের বালা ঘুঁচিয়ে সে যাত্রার দায় উদ্ধার করে। স্বামীর দিকে চেয়ে সুধার চোখ জলে ভরে এলো, তবু কৌতুক করতে ভুলল না। বলল, মা গো, তোমরা বেটা ছেলেরা কি! সে যাত্রা রঘুয়াও বেঁচে গেল। নির্মল হাসতে হাসতে স্টেশনের দিকে পা বাড়াল। বাইরে থেকে রঘুয়া ডাকল, মাইজি। সুধা রান্নাঘর থেকে গলা বাড়িয়ে বলল, কি রে? একটু বকরি। বকরি? তা আমি কি করব? তাড়া না। नहीं बिलाएगा नहीं, रखेगा। রাখবি কি রে হতভাগা, কার চুরি করে আনলি? বলতে বলতে সুধা বাইরে এসে দাঁড়ালো। দেখল সত্যি সত্যি একটা পাহাড়ি ছাগলের কান ধরে রঘুয়া দাঁড়িয়ে আছে। ছাগলটা প্রাণপণ চেষ্টা করেও তার হাত থেকে পরিত্রাণ পাচ্ছে না। চঞ্চল কণ্ঠে সুধা বলল, ছেড়ে দে ছেড়ে দে হনুমান, মাঠ পার করে তাড়িয়ে দিয়ে। মুসলমানেরা দেখলে আর রক্ষে রাখবে না, তোর পিঠের ছাল তুলবে। কিন্তু সে প্রস্তাব রঘুয়া কানেই তুলল না। কুয়ার দড়িগাছা টেনে এনে ছাগলের গলায় জড়িয়ে জড়িয়ে বাঁধতে লাগল। সুধা বকতে বকতে রান্নাঘরে ফিরে চলল। পেছন থেকে রঘুয়া হেঁকে বলল,
आज मार मत फेंकिए, रख दीजिए, बकरी को खिलाएगा। সুধা আগুন ভরা দৃষ্টি ঘুরিয়ে বলল, মরছিস আপনি মর হতভাগা, আমাদের জড়াসনি, মতলব আমাদেরও হাতে ধরিয়ে দিবি। নির্মল বাড়ি ফেরবার পথে কথাটা শুনে উচ্চ হাস্য করে উঠল। সুধা ঘুরে দাঁড়িয়ে আহত কণ্ঠে বললে, হাসলে যে? তুমি ভেবেছ তো গাঁয়ের কারোর ছাগল চুরি করেছে, কিন্তু তা নয়, এনেছে রেল থেকে। ধন্যী সাহস বলতে হবে হতভাগার। একটি প্রাণীও টের পায়নি। আর বলতে গেলে বললে, খোকাবাবুর দুধ বাড়িতে বাঁধা থাকবে, বেশ হবে, রোজ রোজ পয়সা লাগবে না। স্বামীর মুখে অনাগত খোকার কথা শুনে সুধা লজ্জায় লাল হয়ে উঠল। মা গো, তুমি ভারী ইয়ে, বলে দ্রুত সেখান থেকে সরে গেল। রঘুয়ার কিন্তু এতে মোটেই কিছু এসে যায় না। এক লাফে প্রাঙ্গণ পার হয়ে সে রসুই ঘরের দ্বারে হাত পেতে বললে, জরা তেল দিজিয়ে মাইজি। সুধা রাগতভাবে বলল, পারি না বাপু তোর জ্বালায়। ঠিক দুপুরে মানুষ তেতে পুড়ে এলো, কোথায় তাকে দেখবো না তোর ছাগল নিয়ে রঙ্গ। দূর হ, আমি পারবো না। নির্মল রঘুয়ার কাতর বিহ্বল দৃষ্টির দিকে চেয়ে বুঝল বেচারি কিছুই বোঝেনি। তাই তার হয়ে নিজে ওকালতি করতে গেল। বলল, আহা দাওই না একটু, বেচারি চাচ্ছে। সুধা মুখ ভার করে বলল, দিতে হয় নিজে দাও, আমি পারবো না। ও কি সত্যি সত্যি আমার ভাড়ারে ঢুকছো যে? বলে রাখছি, ফেলে দেব কিন্তু সব। যাতা কাপড়ে মৃচ্ছমি আর যে থাই করো, আমার ঘরে চলবে না। নির্মল হেসে বললে, আরে এই ব্যবস্থা মন্দ নয়, নিজে তো দেবেই না, কাউকে দিতেও দেবে না, এতে ও বেচারি কি করে বলো তো। সুধা কথা বুঝল না। রাগে গড়গড় করতে করতে ভাঁড় শুদ্ধ তেল বের করে এনে রঘুয়ার মাথায় খানিক ঢেলে দিতে দিতে বলল, এই নাও মোড়ো, হলো তো? সে বেচারি অপ্রতিভ। ত্রস্তে মাথায় হাত পেতে বলল, নেই নেই, হামকো নেই, বকরি কো লাগায়েগা। সুধার কাল্পনিক কাঠিন্য তখন হাস্যরসে পরিণত হয়েছে। স্বামীর দিকে আর চোখে চেয়ে মুখের হাসি সাধ্যমতো গোপন করতে করতে সে বলল, দেখো তো জানোয়ার আর কাকে বলে, ছাগলে কখনো তেল মাখে? ক্লেশ লাঘবের জন্য গৃহপালিত জন্তুর শিঙে যে তেল দেওয়া হয় তা বুঝতে পারবে না জেনেই নির্মল চুপ করে রইল। রঘুয়া তখন নিশ্চিন্তে ছাগল নিয়ে পড়েছে। ক্রমে অনাগতের জন্য অনেক কিছুই এসে জুটল। বাঘের চোখ, গন্ডারের দাঁত, বুনো শুয়োরের পাঁজরা, আমড়ার আঁটি, এগুলি এলো ভূত প্রেত দৈত্য দানবের প্রকোপ থেকে রক্ষা করতে। আর এলো 2 জোড়া হাঁস, 3 জোড়া পায়রা, 2টো খরগোশ, একটা বানর ইত্যাদি। জোগাড় দেখে সুধা তো হেসে খুন। বলল, বাঁদর কি হবে? রঘুয়া ভাঙা ভাঙা বাংলা শিখেছিল। বলল, খুকু দাদু খেলা করবে। সুধা গম্ভীর হয়ে গেল। বিরক্তিতে মুখ বেঁকিয়ে বলল, দূর করে দিয়ে দেবে কোন দিন আছড়ে কামড়ে, তখন আমি মারিয়া ফেলবো। আমার খুকু দাদুর গায়ে হাত দিবে, শালাকে আমি আগ ফুঁকে খাইয়ে ফেলবে। সুধা তার অজ্ঞতায় আর হাসল না, বুঝিয়ে বলল, ও বুনো জানোয়ার, ওর কি বুদ্ধি আছে? দিন থাকতে অমঙ্গল কিছু ঘটবার আগে বনে ছেড়ে দিয়ায়, তাতে ও বাঁচবে, আমিও নিশ্চিন্ত হব। নিঃশ্বাস ছেড়ে রঘুয়া বানর নিয়ে চলে গেল। সারা আকাশ তখন গোধূলির রাঙা মেঘে ভরা। আলোর এ বিদায় অভিভাষণ পাখিরা মোটেই সহ্য করতে রাজি নয়, তাই সমস্বরে প্রতিবাদ তুলেছে। সুধা বসে বসে তাদের কলকাকলির মধ্যে থেকে একটি অনাগতের কণ্ঠ আবিষ্কার করতে চায়। দূরের ওই বড় তারাটার মতো তার চোখ দুটি উজ্জ্বল হবে নিশ্চয়ই, কিন্তু নানা জল্পনা কল্পনার মধ্যেও সেই অনিন্দ্য সুন্দর মুখখানির সঠিক উপমা খুঁজে পাওয়া যায় না। তারপর সত্যি সত্যি যেদিন খোকা এলো, সেদিন রঘুয়ার কি আনন্দ, কি ছুটোছুটি। রাত 2টো থেকে 3 জন চামারনিকে বসিয়ে রেখেছে। এদেশের দাইয়ের কাজ তারাই করে। চাক ভেঙে মধু সংগ্রহ করতে হাত মুখ ফুলিয়ে বসেছে, গ্রাহ্য নেই। খোকা দাদুর এই যে প্রাথমিক আহার,
শুনেছে খোকাকে গরমে রাখতে হবে, তাই গ্রাম জুড়ে কারো গাছ আর অক্ষত নেই। শেষ রাতে দাইয়েদের উপর সে কি তম্বি, সে যে এসেও আসতে পারছে না, এ তো মাগিদের কারসাজি। মাইকে কষ্ট দিয়া 2 টাকা লইবার ফিকির। রোজ তোদের নেওয়াচ্ছি টাকা, কালকে ধরে ঘরের পুকুরে যদি না চুবাই, আমার নাম রঘুয়াই নয়। সুধা ধমক দিল। নির্মল কুমার তার হাত ধরে বলল, আরে সময় না হলে আমরা কি করব, এ মিছে অনুযোগ। কিন্তু তবু সেই অবুঝকে বুঝিয়ে রাখা যায় না। তারপর আকাশের নতুন আলোক যখন প্রথম প্রকাশের ছলে উঁকি মারল, তখন আতুর ঘর থেকে কচি গলার ক্রন্দন স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে রঘুয়াকে মাতিয়ে তুলল। গলায় ক্যানেস্তারা ঝুলিয়ে বাজাতে বাজাতে তার সে কি নাচ! সারা রাত্রির অবসাদকাতর নির্মল তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিল। এই বীভৎস নৃত্যে ধর্মর করে উঠে বসল। ভ্যাবাচাকা খেয়ে রঘুয়ার দিকে খানিক চেয়ে থেকে বলল, কি হলো রে হতভাগা, পাগল হলি নাকি? ঘাড় মাথা দুলিয়ে রঘুয়া উত্তর দিল, পাগল যদিও সে হয়নি, তবু আতুর ঘরের ওই নবাগতের অভ্যর্থনায় পাগলের ওপর যদি কিছু থাকে, সে তা হতেও প্রস্তুত। সঙ্গে সঙ্গে চামারনিরা বাইরে এসে বলল, বাবু, খোকা আয়েছে আমাদের বকশিস। কাঠের পিঁড়ে উল্টো করে পেতে কাঁথা বিছিয়ে সুধা প্রথম যেদিন খোকাকে বের করে প্রাঙ্গণে রৌদ্রতাপে শোয়ালো, সেদিন রঘুয়ার স্ফূর্তিতে সুধা না হেসে থাকতে পারল না। আজীবন যতগুলি কসরত তার জানা ছিল, একে একে খোকার সম্মুখে সবকটির মহলা দিয়েও সে তৃপ্ত হল না। অবশেষে লাফিয়ে লাফিয়ে কিছু দূর সরে যাওয়া, আবার তখনই আচম্বিতে তার অতি নিকটে এসে পড়া ইত্যাদিতে ওই ক্ষুদ্র প্রাণীটির অন্তরের আনন্দ বাহ্যিক প্রকাশ করবার সহায়তায় সে অনেক কিছুই করল। সুধা পূর্ণ পরিতোষের সঙ্গে বলল, খোকা রইল, দেখিস আমি স্নান সেরে আসি। রঘুয়াও বুঝি তাই চায়। বিনা ওজরেই সে সম্মতি দিল। 2-1 পা অগ্রসর হয়ে সুধার প্রাণ কিন্তু আশঙ্কায় দুলে উঠল। ফিরে দাঁড়িয়ে বলল, দেখিস গায়েটায় যেন হাত দিসনি, এখনো হাড় হয়নি, মচকে গেলে চিরকাল খোঁড়া হয়ে থাকবে, আর সারবে না। অজ্ঞতার আঘাত রঘুয়ার বড় করে বাজল। খোকার কাছ থেকে সে অনেকটা দূরে গিয়ে বসল। কে জানে তার জোয়ান গায়ের হাওয়ায় তার যদি কোনো অনিষ্ট হয়। জয়শ্রী বাড়ির পাটঝাট করত। সুধা চলে গেলে সে এসে খোকার অতি নিকটে বসল। রঘুয়ার কিন্তু তা সহ্য হল না। সে এমন এক ধমক দিল যে খোকা ডুকরে কেঁদে উঠল। জয়শ্রী হেসে বলল, বেশ কাঁদালি তো, এখন কি করে থামাবি থামা, বলছে গিয়ে মাইজিকে। কি যে করা উচিত উপায়হীন রঘু তা ভেবেই পেল না। কাঁচুমাচু মুখে পিঁড়ে সমেত খোকাকে তুলে ধীরে ধীরে সে দোলাতে লাগল। খোকা কিন্তু তার প্রাণের সন্ধান পেল না। থামা দূরে থাকুক, ভয় পেয়ে সে আরও জোরে কেঁদে উঠল। হেসে জয়শ্রী তাকে বুকে তুলে সান্ত্বনা দিতে দিতে বলল, আরে সর, এসব কি তোদের কাঠগোয়ারের কাজ? দেখলি, এই দেখ, চুপ করল তো। কেমন, আর ধমকাবি? তারপর অনেক দিন কেটে গেছে। জয়শ্রী ও রঘুয়ার কাড়াকাড়ির মধ্যে খোকা হামা টানতে শিখেছে। তাকে আগলাতে সবাইয়ের প্রাণান্ত। বাড়ির কোনো কিছু আলগা করে রাখবার জো নেই। খোকা ফেলবে নয় ভাঙবে। তার বেশি ঝোঁক রঘুয়ার গাঁজার কলকেটির ওপর। তা নানা স্থানে লুকিয়েও রঘুয়া নিষ্কৃতি পায় না। সদ্য ভাঙা কলকেটি হাতে করে বেচারি আধার মুখে বলল, আজ তামাক কিসে খাবো দাদু ভাই, তুই কিসে সে আমায় গাঁজা ছাড়াবি? জয়শ্রী পেছন থেকে হেঁকে বলল, তাহলে কিন্তু আপদ যায়, তাই করো খোকা বাবু, ওর কলকে বলতে একটাও তুমি আস্ত রেখো না। তাদের দুজনের এই আড়াআড়ির অভিযোগ খোকা কতটা বুঝল তা সেই জানে। জয়শ্রীর কথার উত্তরে সে কিন্তু খলখল শব্দে হেসে উঠল। রঘুয়াও আমোদ পেল। ছুটে গিয়ে দুরন্ত অপরাধীকে মাথায় তুলে এক পাক ঘুরিয়ে নিল। তারপর শূন্যে শূন্যে সে কি লোফালুফি! সুধার মায়ের প্রাণ চঞ্চল হয়ে উঠল।
হাতের কাজ ফেলে সে ছুটে বেরিয়ে এলো। ছোট্ট ওইটুকু খোকাকে নিয়ে ওদের অত চাঞ্চল্য, অত কোলাহল কেন? সে কথার উত্তর যখন সুস্পষ্ট চোখের সামনে ফুটে উঠল, তখন কিন্তু আর ধৈর্যের বাঁধ থাকল না। বুকের রক্ত হিম হয়ে গেল। সক্রোধে চিৎকার করে সুধা বলল, মেরে ফেলবি না কি হতভাগা? দে আমার ছেলে, দে, রাখতে হবে না তোকে। হাত ফসকে পড়লে ও কি আর বাঁচবে? বুকের ধন বুকে চেপে সে পালিয়ে বাঁচল। সংসারের সকল কাজ যেন তিক্ত হয়ে গেল। অত স্বাদের কেনা মাছ অকোটাই পড়ে রইল। আনন্দের রূপ তখন জগৎ ছেড়ে কোনো অজানা রাজ্যে পালিয়ে গেছে। কাজেই সবকিছু নীরস, বিস্বাদ, স্ফূর্তিহীন। সেদিন বুকের দ্রুত স্পন্দন থামতে অনেকক্ষণ সময় লাগল। নির্মলকে বলে কোনো ফল হয় না। চাকরের কোনো দোষ বুঝি তার নজরেই আসে না, তাই সে হাসে। সুধার কিন্তু তা মোটেই ভালো লাগে না। বিরক্তি ভরে মুখ গোঁজ করে থাকে। দুষ্টু ছেলেটাও কি তেমনি? রঘুয়াকে দেখেই হাত বাড়িয়ে ছুটে যায়। সেদিন কিসের উৎসব! দূর গ্রামের সকল নরনারী, যুবক যুবতী, এমনকি অশীতিপর বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত আমোদে মেতেছে। পরনে সবারই হলুদের রঙে ছোবানো ধুতি শাড়ি, গলায় বনফুলের হার, হাতে তীরধনুক। দলে দলে সে কি নাচ! সকল দলই মাস্টারবাবুর বাসায় নিজেদের অভিরুচি মতো কসরত দেখাতে এলো। নেচে নেচে মাদল বাজিয়ে রঘুয়ার পরিবেশিত আকণ্ঠ তাড়ি পান করে পরম তৃপ্তি ভরে দলের পর দল চলে গেল। এইবার ঘরের লোকের পালা। মাদল অভাবে ক্যানেস্তারা বাজিয়ে রঘুয়ার নাচ তো নয়, উল্লম্ফন। ঘুমুর পায়ে জয়শ্রীর পায়রালোটন লুটিয়ে নাচ ও গান। সুধা হাসি সামলাতে পারল না। বেদম হয়ে মুখে কাপড় গুঁজতে গুঁজতে অন্যত্র পালালো। হঠাৎ খোকার কথা মনে হওয়ায় সে ছুটে এসে যা দেখল, তা কোনো মতে কোনো মাতাই সহ্য করতে পারে না। তীব্র কণ্ঠে ডাকল, রঘু, হতভাগা করছিস কি? জয়শ্রী ছুটে পালিয়ে গেল। রঘু দাঁত বের করে হাসল, বলল, কিছু নেই মাইজি, খোকা বাবুকে একটু তাড়ি দিয়েছি, সর্দি উর্দি থাকবে না, বেমো অম্ম কিচ্ছু না হবে। কিন্তু তার এত বড় নীতিজ্ঞানের পুরস্কার দারুণ প্রহারে পরিণত হল। সুধা হাতের কাছে যা পেল তাই ছুঁড়ে রঘুয়ার অপরাধের গুরুত্ব বোঝাতে চাইল। খোকাকে বুকে জড়িয়ে দণ্ডিত কিন্তু ততক্ষণে স্টেশনের পথে ছুটেছে। নির্মল শুনে এবার ঠিক না হাসলেও মুখখানার ভাব এমন করল, সুধা যা মোটেই সমর্থন করতে পারল না। বলল, তোমার মতলব কি বলো তো? এই বয়স থেকেই ছেলেটা গোল্লায় যাক? নির্মল মাথা নেড়ে বলল, আরে না না, তা কেন? ও বেচারি কিন্তু নিজের অপরাধের গুরুত্ব হাড়ে হাড়ে বুঝেছে। আমার পা ছুঁয়ে বলেছে এমন কাজ আর কখনো করবে না। স্বামীর এই উদাসীনতাও সুধার কিন্তু ভালো লাগলো না। কেঁদে বলল, চাকরি তোমার সব? কেন, খোকা কি তোমার কেউ নয়? নির্মল হেসে উঠে বলল, এই কে বললে কেউ নয়? খোকা তোমারই মতো আমারও সব, রসের দুলাল। তো কি জানো, বুনোকে পোষ মানাতে হলে কতকটা তাদের ভাবেই মোড় ফেরাতে হয়। দেশটা যত বড় অসুবিধারই হোক না কেন চলে যাচ্ছিল, কিন্তু রঘুয়ার অত্যাচারটা সত্য সত্যই সুধার পক্ষে অসহ্য হয়ে দাঁড়িয়েছিল। তাই ভগবানের কাছে কায়মনোবাক্যে সে শুধু বদলির দিনেরই প্রার্থনা করছিল। এমন দিনে বদলির হুকুম এসে তাকে আনন্দে অস্থির করে তুলল। জয়শ্রী কেঁদে খুন বলল, খোকা বাবুকে কেমন করে ছেড়ে থাকবো মায়েজি, আমাকেও নিয়ে চলো। সুধা কত বুঝিয়ে সান্ত্বনা দিল। ভিন গাঁও, আত্মলোক কেউ নেই, এ মায়ার নেশা দুদিনেই কেটে যাবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা চণ্ডাল কিন্তু রঘুয়াটা, মুখে এতটুকু বিষণ্ণতা নেই, বেশ স্ফূর্তির সঙ্গেই মোটঘাট বাঁধা ছাঁদা করছে। মন বুঝতে সুধা প্রশ্ন করল, তুইও কি বদলির মঞ্জুরি চাইছিস রঘু? রঘু হেসে বলল, এই রাম কাহো মাইজি, আমরা কুলি মজুর, আমাদের আবার বদলি? নকরি যাবে তো বদলি হবে না। সুধা শুনে প্রাণে প্রাণে যেন আশ্বস্ত হল। সে আশ্বস্তি মধুর তৃপ্তিতে ভরে উঠল।
যখন চেনা মাঠ পথ ছেড়ে ফেলে যাওয়া কুঠির স্টেশনের অস্তিত্ব মুছে গাড়ি ছুটতে লাগলো। ওই বড় বিল, জেলেরা যার মাছ ধরে মাথায় কাঁখে বাঁকে নিয়ে নিত্য তার ক্ষুদ্র বাড়িটির সামনে দিয়ে চলে যেত। দূরে গ্রামের ওই প্রান্তসীমা, ওই কালো কোকিলটা যে নিত্য তার বাড়ির সামনে তারে বসে গান গাইত। বুঝি মায়া ছাড়তে পারেনি বলে এত দূরেও সে বিদায় অভিভাষণ জানাতে এসেছে। কিন্তু কি নিষ্ঠুর এদেশের এই মানুষগুলো! রঘুয়ার কথা মনে পড়ায় সুধার প্রাণ বিরক্তিতে ভরে উঠল। সঙ্গে সঙ্গে সে মুখ ফেরালো। নির্মল পত্নীর দিকে চেয়ে হঠাৎ বলল, অন্তত রঘুয়াটাকে সঙ্গে নিলে হতো, বিদেশ বিভুই, খোকা পাছে হ্যাঁ দেয়। সুধা রুষ্টকণ্ঠে বলল, রাখো রাখো, তার আবার মায়া, কেবল তোমার আমার মন ভেজাতে তার যত প্রবঞ্চনা। দেখলে, একবার আসবার নাম সে মুখে নিলে। নির্মল চুপ করে গেল। হয়তো কথাটার সারবত্তা মনে মনে উপলব্ধি করল। মাঠ শেষ হয়ে গ্রামের চরণচিহ্ন এঁকে দিল। সেই কৃষাণ, সেই পল্লীবধূ, সেই বালক বালিকা গাড়ি দেখে আনন্দে লাফালাফি করছে। নিত্য যা চোখের সামনে ফুটত। ভারক্লান্ত বলিবর্দ বোঝা বইতে পারছে না। নতুন ধানের মিষ্ট গন্ধ বনফুলের সঙ্গে মিশে বাতাসে ভেসে আসতে লাগল। আবার দিগন্তব্যাপী মাঠ, মনে হলো তার বুঝি শেষ নেই। দূরে, বহু দূরে তটরেখার মতো শীর্ণ বনানী যদিও সীমা নির্দেশ করছে, তথাপি ভ্রম হতে লাগল সত্যিই ওটি প্রান্তসীমা কিনা। ছোট একটি পাহাড়, তার চেয়েও ছোট্ট একটি গিরি নদী, অনুর্বর ক্ষেত্র, লাল পাথর শ্রীহীন কলেবরে দণ্ডায়মান। মনে হলো পৃথিবীর কণ্টক। কিন্তু তখনই অন্যদিকে ঘন বনানী সেই রুক্ষতার কদর্যতা আপন শ্যাম আবরণে ঢেকে ফেলল। স্টেশন, কত দরিদ্র নরনারী পাতার ঠোঙায় বুনো জাম বিক্রয় করতে এলো। খোকা ভুল করে বলে ফেলল, মা হাসল। তখনই নিঃশ্বাস ফেলে ভাবতে লাগলো, জানি না দুধের বালক কতদিনে তার মায়াবীর মায়া কাটাতে পারবে। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে সে ছেলেকে জাম কিনে খাওয়াতে বসল। দিন গেল, রাত্রি এলো। অনেক দাপাদাপি করে খোকা ঘুমিয়ে পড়ল। গভীর রাত্রে তাদের নির্দিষ্ট যাত্রার পথ শেষ হলো। নির্মল তাড়াতাড়ি বাইরে যেতে যেতে বলল, এই এত রাত্রে কাকেই বা ডাকি, অচেনা জায়গা, আর যাই বা কোথায়। কুলি এসে মোট নামিয়ে নিল। তখনই চার্জ বুঝে নিতে হবে। নির্মল স্টেশন কামরার দিকে চলে গেল। ওয়েটিং রুমে সুধা মোট ঘাট সমেত ঘুমন্ত শিশু কোলে নিয়ে একলা বসে রইল। তখন থেকে থেকে একখানা অকৃতজ্ঞ মুখ বারবার তার মনে পড়তে লাগল। মাইজি! সুধা চমকে ফিরে চাইল। কে? রঘু? তুই এলে কি করে? ও, এই ভুল হয়েছে, মাফ করবেন। এই আপনার লোক আমরা চিনতে পারিনি, বিনা টিকিটে এসেছিল। পুলিশ সেলাম বাজিয়ে সরে গেল। সুধা বিরক্তির মধ্যেও তৃপ্তির হাসি হেসে বলল, কিরে রঘু, এলি যে বড়, চাকরি থাকবে? রঘু হেসে বলল, হ্যাঁ, আমার খুকু দাদুর কাছে নকরি কুছু না মাইজি। আমি কুলি আছি, স্টেশনে থাকবে, পয়সা কামাবে। একটা তো পেট, তার আবার ভাবনা। নির্মল এসে বলল, না, সারা রাত খোকাকে নিয়ে হিমভোগ তোমার আর করতে হলো না। বাড়ি ওরা ছেড়ে দিয়েছেন, কুলিরা মোট নিচ্ছে। তাই তো। এ কে? ও খোকার বড় ভাই। সুধা এবার নিঃসংকোচে রঘুয়ার কোলে ঘুমন্ত শিশুকে তুলে দিল।